আর মুখ্যমন্ত্রী সেই সুযোগে অপারেশন সিন্দুর ফিন্দুর করে দিয়ে পুরো ঘেটে দিয়ে এদের চাকরির ইস্যুটা যে আজকে একটা বড় ইস্যু ছিল, কালীঘাটে ওরা যে মরিয়া হয়ে গিয়েছিল, সেটা থেকে পুরো সারফেস থেকে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল। যোগ্যরা যাই হোক, তাদের কপালে জুটবে লাঠির বাড়ি, লাথি, পুলিশের অত্যাচার, কেস, লালবাজারের ডাক এবং সর্বোপরি তৃণমূল নেতাদের কটাক্ষ। এছাড়া এদের আর কোনো ভবিতব্য আর খোলা নেই। যে একই দলের দুটো কৌশল তিনি নিচ্ছেন, এক সর্বভারতীয় কৌশল, অভিষেককে এখান থেকে সরিয়ে দিয়ে, রাজ্যের রাজনীতি সরিয়ে দিয়ে সর্বভারতীয় স্তরে অভিষিক্ত করার পালা। দ্বিতীয়, তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে কৌশলগত অবস্থান নিয়ে এই অপারেশন সিঁদুরের নাম করে একটা পোলারাইজ রাজনীতির খেলা খেলছেন। যেই সেনা বিএসএফ সীমান্তে পাহারা দেয় বলে আমরা ঘুমোতে পারি, যে সিআরপিএফ সুরক্ষা দেয় বলে আমরা ঘুমোতে পারি, তার সম্পর্কে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেন, মা বোনেদের উদ্দেশ্যে বার্তা দেন, হাতাখুন্তি নিয়ে হামলা করবেন। তখন মনে হয় তিনি কি বাংলাদেশ বা পাকিস্তানের ক্যাবিনেটের কোনো মন্ত্রী? এবারেই আমরা যেমনটা দেখতে পেলাম, একেবারে আজকের সকালের ঘটনা, 6 জন প্রতিনিধি দল মহিলা শিক্ষিকা দ্বারা তারা একেবারেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন তার বাসভবন অর্থাৎ কালীঘাটে। সেখানে পুলিশ একেবারে তাদের ভ্যানে তুলে নিয়ে এসে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে কি তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে কি আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বাকযুদ্ধ আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম। অপারেশন সিঁদুরকে নিয়ে কাটাছেঁড়া করার সময় আছে তার কাছে, কিন্তু তাদের সাথে সাক্ষাতের সময় নেই। না, মুখ্যমন্ত্রী তো কোনোদিনও এই যোগ্যদেরকে যোগ্যই ভাবেনি। টাকা দেয়নি এরা, সৎভাবে সারা জীবন প্রচুর ডিগ্রি নিয়ে, বস্তা বস্তা নম্বর নিয়ে, বাবা না খেয়ে থেকে জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে এদেরকে যোগ্য করে তুলেছে। মেধার উৎকর্ষে চরম জায়গায় গিয়ে চাকরি পেয়েছে, এটাই এদের অপরাধ মুখ্যমন্ত্রীর চোখে, রাজ্যের তৃণমূলের চোখে। তাই এরা প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী এবং তার দলের কাছে ব্যাড এলিমেন্ট, নট গুড এলিমেন্ট। ফলে তাদের কথা কবে ভেবেছে এই চাকরির? আজকে এদের এই দুর্দিনটা কি হতো যখন বেলা ত্রিবেদীর সুপ্রিম কোর্টের বেঞ্চে এই সরকার অ্যাপিল করলো টেন্টেডদের বাঁচানোর শর্তে, এই চোরদের বাঁচানোর জন্য। তখনই তো বেলা ত্রিবেদীর বেঞ্চ এটাকে পাঠিয়ে দিলেন ডিভিশন বেঞ্চে, হাইকোর্টের। তারপরেই তো হাইকোর্ট দিশেহারা হয়ে সবারটা বাতিল করলো, পরে সুপ্রিম কোর্টে সেটাই স্ট্যান্ড করে গেল। কারণ কি, ফ্রম দ্য বিগিনিং ডে এই দুর্নীতি ধরা পড়ার পরে এই একটা বড় অংশের যোগ্য টিচার যারা পয়সা দেয়নি, যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্য চাকরি চুরি করেছে যারা, তাদেরকে বাঁচাতে রাজ্য সরকার এত মরিয়া ছিল। শুধু এদেরকে বাঁচানোর নয়, এই যে ক্যাবিনেট যারা বারবার বেআইনি পথে এই সুপার নিউমেরিক পোস্ট নামক বেআইনি পোস্টটা তৈরি করেছিল, যেটা হাইকোর্টে বাতিল হয়, সুপ্রিম কোর্ট সাময়িক রিলিফ দিলেও হাইকোর্ট আবার সেটাকে বাতিল করে দেয়। এই জায়গায় ক্যাবিনেট যে জেলে যেত, ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত মতে ক্যাবিনেটের যে কোনো সদস্যকে ইন্টারোগেশন করার দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইকে, তার থেকে তো বাঁচতে এটা করা হলো। আমি আপনাকে পরিষ্কার বলছি, আজকে যেখানে দাঁড়িয়ে গেছে পরিস্থিতিটা, রাজ্যের তৃণমূল সরকার এই মুহূর্তে এদের ঘাড়ের থেকে ঝেড়ে ফেলতে পারলে বাঁচে, আজকে সেটা অনেক ক্ষেত্রেই সফল। রাজ্য ঠিক সময় কিউরিটি পিটিশন দাখিল করেনি, রাজ্য এদের পক্ষে সাবাল করার তো দূরস্থ, মেধা তালিকা প্রকাশ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে একাধিকবার সুযোগ পাওয়ার পরেও সেটা করেনি। ইভেন চন্দ্রচূড় যখন বলছেন দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মডালিটিস, এই মডালিটিসটা দেখায়নি সরকার। ইভেন এ রাজ্যের এত শত বিরোধী বিজেপির এমপি যারা এটাকে পার্লামেন্টকে উত্তাল করে দিতে পারত, তারা করেনি। প্রধানমন্ত্রী দিনের পর দিন দেখা করেনি এদের সাথে। আজকেও তারা চেষ্টা করেছিল, আচ্ছা বললাম মুখ্যমন্ত্রী তো, তার দল তো চুরি করেছে, তিনি কেন দেখা করবেন? তিনি তো চাইছেন এই অভাগাগুলো তাড়াতাড়ি বিদায়ী হোক। প্রধানমন্ত্রী আজকে দুর্নীতি নিয়ে এত বড় কথা বলল, শিক্ষা চুরি, তাদের শত শত পরিবার নষ্ট হয়ে যাওয়ার পক্ষে কথা বলল, সেই প্রধানমন্ত্রী নিজেও তো যেচে একটাবার এদের সাথে কথা বলতে পারতো, একটা মিনিট পারতো তো। আচ্ছা ঠিক আছে, অনলাইনেই তো কথা বলতে পারতো, করলো না, বরং দুর্নীতি নিয়ে সওয়াল করে গেলেন। আর মুখ্যমন্ত্রী সেই সুযোগে অপারেশন সিন্দুর ফিন্দুর করে দিয়ে পুরো ঘেটে দিয়ে এদের চাকরির ইস্যুটা যে আজকে একটা বড় ইস্যু ছিল, কালীঘাটে ওরা যে মরিয়া হয়ে গিয়েছিল, সেটা থেকে পুরো সারফেস থেকে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল। আমি আপনাকে পরিষ্কার বলছি যে
এই ছেলে মেয়েগুলো যে পরীক্ষায় আবার ঠেলে দেওয়া হলো রাজ্যের সরকারের ইচ্ছাকৃত নীতির ফলে, যার পরিণাম যেটা হবে, এই ছেলে মেয়েগুলো 10 বছর চাকরি করছে, তাদের যে মেন্টালিটি, এখন মেন্টাল স্টেবিলিটি আর নেই পরীক্ষা, নতুন করে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার, কিংবা তাদের কম্পিটিটিভ মানসিকতাও নেই। তাদের অনেকের ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের আর থাকে না ধারণ ক্ষমতা। এখন আপনি আমাকে বললে আমি মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারবো না, ঠিক আছে? আমাকে প্রশ্ন করুন, আমি মাধ্যমিক পরীক্ষা, আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবো আমি জানি না। ফলে এই জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী বা তার দল এদের থেকে হাত ধুয়ে ফেলতে পারলে এখন বাঁচোয়া, বরং মুখ্যমন্ত্রীকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে টেন্টেডরা এখানে চাকরি না পেলেও অন্য দপ্তর খোলা থাকছে, তাদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা রাজ্য সরকার হাইকোর্টে দেখে নেবে, সুপ্রিম কোর্টে বুঝে নেবে। অর্থাৎ বারবার সরকারকে এদের হয়ে ভাবতে হচ্ছে, যোগ্যদের হয়ে নয়। এর অভিসন্ধির থেকে তো পরিষ্কার যে সরকারের মুখটা কি, সরকার অযোগ্যদের পক্ষেই থাকবে যে কোনো মূল্যে। যোগ্যরা যাই হোক, তাদের কপালে জুটবে লাঠির বাড়ি, লাথি, পুলিশের অত্যাচার, কেস, লালবাজারের ডাক এবং সর্বোপরি তৃণমূল নেতাদের কটাক্ষ। এছাড়া এদের আর কোনো ভবিতব্য আর খোলা নেই। আচ্ছা, আমরা দেখতে পেলাম এই যে অপারেশন সিন্দুর ভারতের কাছে এটা এত বড় জয় বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী নিজেও তারপর একেবারে পোস্ট করেছিলেন যে জয় ইন্ডিয়া। আমাদের সর্বভারতীয় দলের যিনি অভিষেক ব্যানার্জি, তাকেও তিনি পাঠিয়েছেন সফরে এই অপারেশন সিন্দুরটাকে এক্সপ্লেন করার জন্য। সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন যে অপারেশন সিন্দুর এখন প্রধানমন্ত্রী তার স্ত্রীকে কেন সিঁদুর পরায় না। এই যে অশালীন মন্তব্যগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান করেন, এটার থেকে পরিষ্কার বোঝা যায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গলিতে গলিতে বাজান ঠিকই, রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি আত্মস্থ করতে পারেননি। তাই একের পর এক তাকে এই ধরনের স্টেটমেন্টগুলো দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক মোকাবেলার পরিবর্তে কতগুলো অশালীন শব্দচয়ন করে বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতিকে ছোট করারই তার যে ওয়ান অ্যান্ড অনলি হিডেন এজেন্ডা, তা তিনি বারবার প্রকাশ করেন। দেখুন, দুদিন আগেই তো তার দলের একজন মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তিনি যখন অশালীন মন্তব্য করেছিলেন অখিলগিরি বা অনুব্রতর মতন, তারপরেও তার দল থেকে তিনি কোনো রকম ব্যবস্থা তো দূরস্থ, একটা শাসানি, একটা ডেকে ভয় দেখানো, একটা শোকজ কিচ্ছু করেননি। বকলমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, এটা তার কথাতেই উদয়ন করেছেন। আজকে উদয়নের কথাটাকে হুবহু তিনি ব্যবহার করলেন। আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতির প্রতিপক্ষকে তো আপনি রাজনৈতিকভাবে করবেন, যেখানে ভারতবর্ষ তার অভ্যন্তরীণ রাজনীতির বাইরে গিয়ে আজকে এই সর্বদল মিটিংয়ের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে সবার সম্মতিতে এই প্রত্যাঘাতটা করেছে পাকিস্তানে। চরম সাফল্য পেয়েছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে স্বাধীনতার এত বছর পরে পাকিস্তানের ভিতরে ঢুকে। তারপরে তার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মঞ্চে গিয়ে তার প্রশংসা করছেন। আর তার দলের নেত্রী অভ্যন্তরীণ রাজনীতিতে, যেমন তার দলের সৌগত রায়, বর্ষিয়ান নেতা, সে তো বলেই দিয়েছিলেন এই আক্রমণ কিচ্ছু হয়নি, সেনারা নাকি হামলাই করেনি, এইসব ফেক। তেমন করছেন, এটার থেকে বোঝা যায় যে একই দলের দুটো কৌশল তিনি নিচ্ছেন। এক সর্বভারতীয় কৌশল, অভিষেককে এখান থেকে সরিয়ে দিয়ে, রাজ্যের রাজনীতি সরিয়ে দিয়ে সর্বভারতীয় স্তরে অভিষিক্ত করার পালা। দ্বিতীয়, তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে কৌশলগত অবস্থান নিয়েই অপারেশন সিঁদুরের নাম করে একটা পোলারাইজড রাজনীতির খেলা খেলছেন। প্রধানমন্ত্রীকে বিলো দ্য বেল অ্যাটাক করছেন, সেই অপারেশন সিঁদুরের নাম করে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে তিনি কার্যত তার এ রাজ্যের যে পোলারাইজড ভোটার, একটা সম্প্রদায়ের ভোটটাকে কিন্তু তুষ্টিকরণের মাধ্যমে এক জায়গায় কনসোলিডেট করছেন। ঠিক 19-এ যেমন তিনি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে, বারবার তিনি বলেছেন শেষ দফার নির্বাচনে। কতটা অশালীন হলে মানুষ এই জায়গায় যেতে পারে? এটা তো বাঙালি সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে ছোট করা। সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে এই ধরনের অশ্লীল রাজনীতি হয়তো এ রাজ্যের শাসক তৃণমূল ছাড়া কেউ এই মুহূর্তে করেন না। আচ্ছা, অপারেশন সিঁদুর নাম দিয়েছে তো কেন্দ্র, রাজনৈতিকভাবে আকর্ষণীয় করে তুলতেই এই নামকরণ। রাজনীতিতে হোলি খেলছেন প্রধানমন্ত্রী, এটা তাকে শোভা পায় না। না দেখুন, অপারেশন সিঁদুর নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর বলারই কথা নয়। এটা তো একদম আন্তর্জাতিক ইস্যু, ভারতের পররাষ্ট্র নীতির একদম কোর অংশ। সেনারা অপারেশন সিঁদুর করেছে, একদম বাস্তব সত্য।
তিনি অপারেশন সিঁদুরের সাথে শাসক বিজেপি, কেন্দ্রের শাসক দল বিজেপির নাম জড়িয়ে দিয়ে যে ঘিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন ভোট ব্যাংকের স্বার্থে, তাতে তো আলটিমেটলি ভারতের সেনা জওয়ান, ভারতের প্রতিরক্ষা ছোট হচ্ছে, ইসরো ছোট হচ্ছে। যুদ্ধটার সাথে ইসরো সরাসরি যুক্ত ছিল। এবার এটা কি করতে পারে যে যেই সেনা বিএসএফ সীমান্তে পাহারা দেয় বলে আমরা ঘুমোতে পারি, যে সিআরপিএফ সুরক্ষা দেয় বলে আমরা ঘুমোতে পারি, তার সম্পর্কে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেন, মা বোনেদের উদ্দেশ্যে বার্তা দেন, হাতাখুন্তি নিয়ে হামলা করবেন, তখন মনে হয় তিনি কি বাংলাদেশ বা পাকিস্তানের ক্যাবিনেটের কোনো মন্ত্রী, না ভারতের? আমার ভাবতে অবাক লাগে। রাজ্যের একটা দায়িত্বশীল মন্ত্রী, দীর্ঘদিনের ক্যাবিনেট মিনিস্টার, এই ধরনের কথা শব্দচয়ন করতে কি তাকে ভাবতে হয় না একবারও যে ভোটটাই সব কিছু? রাজ্যের দেশের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ রক্ষার কবজ, স্বার্থ, এগুলো কি কোনো মূল্য রাখে না? আমরা কি রাজনীতির স্বার্থে সব কিছু জলাঞ্জলি দিতে পারি? আমি জানি না। রাজ্য সরকারের ইনি কেন্দ্রের যখন প্রথম টার্ম এনডিএর সরকারের অংশ ছিল বাজপেয়ীর, তখন আপনার খেয়াল আছে কার্গিল যুদ্ধের সময় কিন্তু তিনি ওই সাফল্যের অংশীদার ছিলেন। আজকে যখন তিনি সরকারের বাইরে, তখন যখন ভারত একটা আক্রমণ করছে, দীর্ঘ প্রতীক্ষিত আক্রমণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ তাকে বাহবা দিচ্ছে, সেখানে গিয়ে দলের ভারতবর্ষের একজন এত পুরনো নেত্রী এই ভাষায় কথা বললে খুব দুঃখ হয় যে তিনি কি প্রতিরক্ষাটাকেও রাজনীতির ঊর্ধ্বে আনতে পারলেন না। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। আমরা দেখেছিলাম কয়লা চোর, গরু চোর, একের পর এক শাসক দলের নেতা, তারা বহুদিন জেল খেটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন যে কয়লা কার আন্ডারে সেন্ট্রাল, গরু কার আন্ডারে সেন্ট্রাল, বর্ডার কার আন্ডারে সেন্ট্রাল। তাহলে টাকা খেয়ে ঘুষ নিয়ে নাকি এইসব করা হয়? আমি জানি না, সেন্ট্রাল বিএসএফ সব, কিন্তু এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে, ইনক্লুডিং লাভলি খাতুন, বাংলাদেশ থেকে এসে তৃণমূলের প্রধান হয়ে আছেন, হাইকোর্টের নির্দেশে ওবিসি জাল সার্টিফিকেট, এ সার্টিফিকেটটা আর প্রধান পদটা চলে গেছে, তৃণমূল এখনও তাকে দেশ থেকে তাড়ায়নি, দল থেকেও তাড়ায়নি। আর এই যে যত ধরা পড়ছে, সাত রাজনীতি থেকে শুরু করে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী, চিত্রকূট কর্ণাটকে ধরা পড়ল গত বছর 2023-এ 6টা বাংলাদেশি, সবাই তো এখানে বলছে 6,000 টাকা 5,000 টাকা দিয়ে তৃণমূলের নেতাদের দিয়ে তারা আধার কার্ড, ভোটার কার্ড সব পেয়ে গেছে। তৃণমূল নেতাদের নাম বলেছে, আর কারোর নাম তো আমি শুনিনি। অর্থাৎ কেন্দ্রে যেমন বিএসএফ এই সীমানা পাহারা দিতে ফেল, আমি অস্বীকার করছি না, কিন্তু এটাও তো ঠিক, তুষার মেহতা সলিসিটর জেনারেল 12ই ডিসেম্বর 2023 সালে সুপ্রিম কোর্টে সীমানায় জমি দেওয়া প্রসঙ্গে পশ্চিমবঙ্গের একটা মামলায় বলেছিল, রাজ্য সীমান্তে জমি দেওয়ার পরিবর্তে জমি নীতি এমন শক্ত করছে, সীমানা আমরা কাঁটাতারে বেড়া দিতে পারছি না। এটা কি ফ্যাক্ট? রাজ্য সীমানায় জমি দিচ্ছে না, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোচবিহার ফ্রন্ট, কোথাও অর্ধেকটা, কোথাও 3 ভাগের 1 ভাগ বেড়া দেওয়া হয়নি, কারণ রাজ্য জমি দিচ্ছে না। ফলে অবাধে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারা তৃণমূলের মেম্বারশিপ নিচ্ছে, তৃণমূল নেতাদের 4,000-5,000 টাকা দিয়ে। কোনো প্রমাণ আছে? আজকে মুর্শিদাবাদে যে এত বড় হামলা হলো সাম্প্রদায়িক, কারা বাঁচিয়েছে? বিএসএফ তো। এত বড় মিথ্যাচার। আচ্ছা, বিজেপি যদি করে থাকে, ল অ্যান্ড অর্ডার টাকার, আমি ধরলাম বিজেপি করেছে, মানলাম, মেনে নিলাম, মুখ্যমন্ত্রীর কথা ঠিক, শিরোধার্য, ল অ্যান্ড অর্ডার টাকার, রাজ্য সরকারের। তো রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডার হলে পরে বিজেপি বিএসএফ ঢুকে গিয়ে এই কাজটা করে কি করে একটু উত্তর দিতে হবে তো। যতটা হাইকোর্টে যে ইয়েটা জমা পড়লো, নোটিফিকেশন, গোপন ফাইল বন্দি মুর্শিদাবাদের ঘটনায়, মালদা মুর্শিদাবাদের, কার নাম উঠে এসেছিল? এলাকার কাউন্সিলর, এলাকার জনপ্রতিনিধি তৃণমূলের, তাদের নাম উঠে এসেছিল তো। ফলে এই জিনিসগুলো তো বারবার প্রমাণ করছে তৃণমূল দায়ী। ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী এমনই। বামফ্রন্টের সময় তিনি যখন রেলমন্ত্রী, তখন রেল দুর্ঘটনা হলে, আজকে যেমন রেলমন্ত্রীর পদত্যাগ তার দল বা তিনি চান, তখন রেল দুর্ঘটনা হয়ে রেল ডিরেল্ড হলে তিনি বলতেন সিপিএমের নেতারা কলার চুকলা রেল লাইনের উপর রেখে দিয়েছে, রেল স্লিপ কেটে পড়ে গেছে। এটা নতুন নয়। নিজের দোষ ব্যর্থতাকে অন্যের ঘাড়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চরমতম কারিগর, সুফল কারিগর, কৌশলগত কারিগর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক বাক্যে বলতে পারি, এছাড়া আর কিছু বলবো না। ধন্যবাদ।